আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসলামাবাদে আলোচনা শুরু শুক্রবার। ওই দিনই খুলে দেয়া হতে পারে হরমুজ প্রণালী। জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা দায় নির্ধারণ ও সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন সহ ১৩টি বিল জাতীয় সংসদে পাশ। হামের টিকার সংকট নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। বিসিবির দায়িত্ব নিয়েই ঘরোয়া ক্রিকেটে সব খেলোয়াড়ের বেতন ও ম্যাচ ফি বাড়ালেন তামিম ইকবাল। সম্মিলিতভাবে পরিচালিত হবে ক্রিকেট অপারেশনস। এবং টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের বর্ণিল আসর বগুড়ার মমো ইনে আজীবন সম্মাননায় ভূষিত কনক চাঁপা আর কাঙালিনী সুফিয়াকে বিশেষ সম্মাননা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদের শুরুতেই ইরান যুদ্ধের ৪০তম দিন। শর্ত সাপেক্ষে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধ বন্ধে স্থায়ী চুক্তির জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুদেশের আলোচনা শুরু হচ্ছে শুক্রবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া হবে না। বৃহস্পতিবার শুক্রবার হরমুজ প্রণালী খুলে দেয়া হতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, চীন, ভারত সহ বেশ কয়েকটি দেশ। এদিকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। সুব্রত গাইনের রিপোর্ট। ইরান অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেবে এবং সব ধরনের হামলা বন্ধ করবে, এই শর্তে ২ সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করলেও যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত থাকবে না বলে স্পষ্ট জানিয়েছে। এর মধ্যে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের প্রশাসনের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ, আর যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শান্তি প্রস্তাবে ইরান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ১০ দফা প্রস্তাব দিয়েছে। তার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ বন্ধ করা, হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ, মিত্র শক্তির নিরাপত্তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্তি, যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণ এবং আন্তর্জাতিক আইনি সহায়তা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে একটি যুদ্ধবিরতি কাঠামো চূড়ান্ত হলে বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালী খুলে দিতে পারে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন বাহিনী মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে যুদ্ধবিরতি হলেও লেবাননে মাত্র ১০ মিনিটের ব্যবধানে ১০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় লেবাননের শিক্ষাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্ব আল নাবুলসি নিহত হয়েছেন। এর আগে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে জানায়, যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা না হলে এই চুক্তি পুরোপুরি ভেস্তে যেতে পারে। যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে বলে মন্তব্য করেছে রাশিয়া। তবে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, চীন, ভারত সহ বেশ কয়েকটি দেশ। সুব্রত গাইন, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘোষণার প্রভাব বাংলাদেশের ফিলিং স্টেশনগুলোতে এখনও পড়েনি। বেলা বাড়ার সাথে সাথে অপেক্ষমান গাড়ির লাইন আশপাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে। প্যানিক বাইংয়ের কথা বলা হলেও মোটর বাইকাররা বলছেন, জ্বালানি তেলই যেখানে ঠিকমতো মিলছে না, সেখানে তেল নিয়ে বিক্রি করার সুযোগ কোথায়? মাসরুর শাকিলের রিপোর্ট। গত ৫ বছর ধরে রাজধানীর তেজগাঁওয়ে শহীদ তাজউদ্দিন সড়কের ফিলিং স্টেশনে কাজ করেন ফয়জুল। জ্বালানি তেল নিয়ে তার কাছে এমন পরিস্থিতি একেবারে নতুন। সরকারের মন্ত্রীরা পেট্রোল অকটেনের কোনো সংকট নেই বললেও ডিপোগুলো তেল দিচ্ছে ৩ ভাগের ১ ভাগ। যারা বাইকার, এটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তারা কিছুই মানে না। যতক্ষণ তেল থাকে অতক্ষণই তাদেরকে তেল দিতে হবে।
এটা হচ্ছে বেশি কষ্ট দেয়। কারণ আমরা এত বলি যে ভাই তেল নাই, কালকে যদি এদেরকে বোঝানো যাইতো তাহলে আমার তেলটা হাওয়া জমতাম না, তাহলে আমি ইজিলি যখন গাড়ি আসছে আমি এখন কিন্তু বিক্রি করতে পারতাম। আগে আমরা প্রত্যেকটা পাম্পে তেল পাইতাম, কম বেশ তেল পাইতাম, যাওয়ার সঙ্গে সঙ্গে তেল পাইতাম। এখন আমাদের তেল পাইতে হলে 6-7 ঘন্টা সিরিয়ালে থাকতে হয়, যার কারণে আমরা চেষ্টা করি যে 200 টাকা 500 টাকার বেশি নেওয়ার জন্য। কিছু বাইকারের বিরুদ্ধে প্যানিক বাইংয়ের অভিযোগ উঠলেও তার সমর্থন করেন না তারা। গত বৃহস্পতিবারে তেল নিছি আর আজকে আসলাম। 4 দিন পর আসলো, কিন্তু টাস্টের থেকে নেই তো। টাস্টে নিলে দেখা যাচ্ছে আমাদের ফুল দেয়, আর এখানে ফুল দেয় না। এখানে যতটুকু শুনতে পারতেছি 600 টাকার তেল দেয়। সকাল 8টা থেকে বসে আছি, তেল নাই। পাম্পওয়ালা কয় 12টায় আসবে, কখনো কয় 1টায় আসবে, কখনো কয় 2টায় আসবে। বেলা বাড়ার সাথে সাথে অপেক্ষমান গাড়ি ও মোটর বাইকের লাইন প্রধান সড়ক পেরিয়ে পাম্পের আশেপাশের অলিগলিতে চলে আসে। ফিলিং স্টেশনগুলোর সামনে যানজটও তৈরি হচ্ছে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য খবর। সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2026 এবং জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ সহ অন্তর্বর্তী সরকারের 13টি অধ্যাদেশের বিল বুধবার জাতীয় সংসদে কণ্ঠ ভোটে পাশ হয়েছে। প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী সংসদকে জানিয়েছেন, হামের টিকার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। চকর মালিথার রিপোর্ট। প্রশ্ন, জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উত্থাপিত হিসেবে গণ্য করে স্পিকার সরাসরি 71 বিধিতে নোটিশের উপর আলোচনা দিয়ে বুধবার সংসদের কার্যক্রম শুরু করেন। হামের টিকা নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সংসদে বিবৃতি দেন। সংসদে আমি যদি স্বাস্থ্যের প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে? মাননীয় স্পিকার, যে এই জিনিসটা আপনি দিয়েছেন মৃত্যুর ঘটনায়, আপনার মুখেই কিন্তু একটু কন্ট্রাডিক্টরি বলেছেন। একখানে 98টা মৃত্যুর কথা বলেছেন, আবার নিশ্চিত মৃত্যুর কথা বলেছেন। নিশ্চিত ওয়ার্ডটা এবার ইউজ করা হয়েছে রিগার্ডিং দ্য ডেথ অনলি ডিউ টু দ্য মিজেলস অ্যাটাক, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যেটা নিশ্চিত করেছে। আমাদের 41 জন রোগী আমাদের এই পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এবং ইউনিসেফের যৌথ সমীক্ষায় ডিউ টু মিজেলস মারা গেছে। মাননীয় সংসদ সদস্য। এরপর সংসদের আইন প্রণয়ন কার্যক্রম শুরু হলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 3টি বিল উপস্থাপন করেন। পাশ করা হোক। স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস বিরোধী সংশোধনী আইন 2026 বিল আকারে সংসদে উপস্থাপনের জন্য দাঁড়ালে বিরোধী দলীয় নেতা বিষয়টি আলোচনার জন্য সময় চান। এই সংক্রান্ত একটা তুলনামূলক শীট আমরা এই 3-4 মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরা পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেন্সিটিভ আইন। আমরা কি অনুরোধ করতে পারি যে এটা পাশের জন্য একটু সময় হাতে রেখে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক? আপত্তি জানাবার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় আপত্তি করলে এটা আমরা গ্রাহ্য করতে পারতাম। এখন বিলের এই স্টেজে আর আপত্তি করার সুযোগ নেই। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। পরে বিলটি সংসদে সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে পাশ হয়। বিকেল 3:30টার পর অধিবেশন আবার শুরু হলে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 সংসদে উপস্থাপন করেন। সে সময় বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বিলটির উপর আলোচনা করেন। যদি জাতীয় মানবাধিকার কমিশন দলীয়করণ করা হয়, দিন শেষে গুম খুন থেকে শুরু করে আমাদের এই জুলাই ইনডেমনিটি, এটা দিন শেষে যে পেপারেই থেকে যাবে, এটা দিন শেষে কোনো বাস্তবায়ন হবে না। সেই জন্য মাননীয় স্পিকার, এই বিলটা পাশ হওয়ার আগে আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের এই বিলটা হচ্ছে সুরাহা হওয়া, নিষ্পত্তি হওয়া জরুরি। আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী গোষ্ঠী এবং পেটুয়া বাহিনী নিপীড়ন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। জনতার প্রতিরোধের মুখে তাদের মধ্যেও কেউ কেউ প্রাণ হারিয়েছে। এটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে, আমরা বলেছি। সুতরাং তাদেরকে সাংবিধানিক এবং আইনি সুরক্ষা দেয়া দরকার। সেই প্রেক্ষিতে এই আইনটা, অধ্যাদেশটা ইন্টারিম গভর্নমেন্ট প্রণয়ন করে সবার মতামতের প্রেক্ষিতে। মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশনে আরও 4টি বিল পাশ হয়। বৃহস্পতিবার সকাল 10:30টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার। আপনাদের সকলকে ধন্যবাদ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বলেছেন, নির্ধারিত সময়সীমার ভেতরে অধ্যাদেশগুলো পাশ করার জন্য সংসদে অতিরিক্ত অধিবেশন বসবে। প্রয়োজনে শুক্রবারও 2 বেলা অধিবেশন বসতে পারে। সংসদ অধিবেশনের বিরতিতে গণমাধ্যমে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। সংরক্ষিত নারী আসনের বিষয়ে চিফ হুইপ বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট সম্ভাব্য 36টি আসন পাবে, যা জোটভুক্ত দলগুলোর মধ্যে বণ্টন করা হবে। সমাজের সকল স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান চিফ হুইপ। 93 ধারা অনুযায়ী সংবিধানে যে আমাদের এত 30 দিনের মধ্যে এটা পাশ করাতে হবে এবং তার কাট অফ ডেট হলো এই শুক্রবারে। কাজে আমরা সব পাশ করছি। চুলসিরা বিশ্লেষণ করে যদি এরকম বলা হয়, সবাই আমরা বিল দিচ্ছি, দেখেন বিজেপি বেশ কাজ করছে, সবাই মিলে বিল দিচ্ছি। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান বিমান বাহিনী প্রধান। জাতীয় সংসদ অধিবেশনের আগে এই সৌজন্য সাক্ষাৎ হয়। দুই দেশের মধ্যে যোগাযোগের ঘনিষ্ঠতা রক্ষায় একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। বুধবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টুইট বার্তায় একথা জানান। জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে পেরে তিনি আনন্দিত। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়ে কথা হয়েছে বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গেও দেখা করেন খলিলুর রহমান। পরে আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে গ্রেফতার ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের বাংলাদেশে ফেরত পাঠাতে দুই দেশ সম্মত হয়েছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডিজেল ও সারের সরবরাহের পরিমাণ বাড়ানোরও অনুরোধ করেন। বৈশ্বিক জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে উল্লেখ করে বাস্তবমুখী ও প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও গবেষণাকে পরিবেশ, রাজনীতি ও অর্থনীতির সঙ্গে সমন্বয় করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে রাজধানীর সিরদাপ মিলনায়তনের 2 দিনের সবুজ জ্বালানি অলিম্পিয়াড 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, পরিবেশ এমন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ যা সমস্যায় আক্রান্ত হওয়ার আগে মানুষ পুরোপুরি উপলব্ধি করতে পারে না। তিনি আরও বলেন, পরিবেশগত সংকট অন্যান্য স্বল্পমেয়াদী উন্নয়ন সমস্যার মতো নয়, এর প্রভাব দীর্ঘমেয়াদী এবং সুদূরপ্রসারী। এক্ষেত্রে মানুষের সচেতনতা ও আচরণগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবায়নযোগ্য জ্বালানি, কার্বন ট্রেডিং, জলবায়ু, পরিবেশ, বনায়ন সহ বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ও ভারত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা। এ সময় তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নেপাল আরও জলবিদ্যুৎ দিতে চায় বাংলাদেশকে। সেক্ষেত্রে ভারতের মাধ্যমে নেপাল থেকে বিদ্যুৎ আনার সক্ষমতা বাড়ানোর বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে। সাক্ষাৎ শেষে পরিবেশমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারতের ওপর দিয়ে নেপাল থেকে আরও বেশি জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আলোচনা হয়েছে। হাইকমিশনার জানান, ভারত 500 গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্য ঠিক করেছে, কার্বন ট্রেডিংয়ে ভালো করছে। এসব অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বাংলাদেশ। নেপাল আরও বেশি করে আমাদের কাছে বিক্রি করতে চায়, কিন্তু সেটা তো ইন্ডিয়ার মাধ্যমে আসতে হবে। ট্রান্সমিশন লাইনের ইস্যুটা আছে, আর ইন্ডিয়া নিজেও রিনিউয়েবল এনার্জিতে অনেক ভালো করতেছে, তো সেখানে বলতেছে যে they can cooperate. Environment and climate change both are areas which are very important part of our domestic governance in India and Bangladesh. And as we are exploring areas of cooperation based on our national priorities, environment and climate change naturally appears very high in that priority.
বিসিবির দায়িত্ব নেয়ার পরদিনই ঘরোয়া ক্রিকেটে নারী পুরুষ সব ক্রিকেটারের বেতন বাড়িয়েছেন নতুন সভাপতি তামিম ইকবাল, যা গত জানুয়ারি থেকে কার্যকর হবে বলে বিসিবির প্রথম সভা শেষে জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রধান। তবে ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব এককভাবে কাউকে দিচ্ছে না অ্যাডহক কমিটি। আদিল আহমেদ শানের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পরদিনই নতুন সভাপতি তামিম ইকবালের অধীনে বোর্ড সভায় অ্যাডহক কমিটির সদস্যরা। ঘরোয়া ক্রিকেটে সব ক্রিকেটারের বেতন ও ম্যাচ ফি বাড়িয়ে বোর্ড সভা শেষ করেছে বিসিবি। নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়ে টি-20-তে করা হয়েছে 10,000, ওয়ানডেতে 15,000 এবং লঙ্গার ভার্সনে 20,000। বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়ে করা হয়েছে 40,000 টাকা। ছেলেদের এ ক্যাটাগরিতে সর্বোচ্চ 65,000 এবং সর্বনিম্ন সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন 40,000 টাকা। আর ম্যাচ ফি 6 ডিজিটে উত্তীর্ণ করেছে তামিমের বোর্ড। আমরা অ্যাপ্রুভ করেছি, এটাও আমি বলবো না যে খুব ভালো, বাট ইট ইজ মাচ বেটার বিকজ সব কিছু ইনক্রিজ করার একটা লিমিটেশনস আছে। এই বছরের স্যালারি কন্ট্রাক্ট এখন পর্যন্ত 4 মাস হয়ে গিয়েছে, স্যালারি তারা পায় নাই। সো জানুয়ারি 1 তারিখ থেকে যখনই তারা বেতন পাবে এই হিসাবে তারা বেতন পাবে। ইমিডিয়েটলি প্রত্যেকটা টিমের সাথে বসবো প্রিমিয়ার লিগের, আর ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দল বদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব বোর্ডের সদস্যরা সম্মিলিতভাবেই নিতে চান। এই একটা জায়গায় এত সেন্সিটিভ যে ধরেন আমি একজনকে নিয়োগ করলাম বা থাকলাম, যে এসে যদি আমি আমার ইনপুটটা দিই তো এই জিনিসটা একটা ডিস্টারবেন্ট হওয়ার চান্স থাকে। সো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না। কোনো কিছু যদি আসে, কোনো ইনকোয়ারি যদি আসে ক্রিকেট অপারেশন থেকে, ওটা আমরা বোর্ডে বসে ডিসাইড করব। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজে ম্যাচের বেশিরভাগ অংশই দিনের বেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। ওষুধ শিল্পে বাংলাদেশ থাইল্যান্ড যৌথ উদ্যোগ নিয়ে আশাবাদী ঢাকায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপার্ন চিরাসাওয়াদ। দেশের শীর্ষস্থানীয় ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ইনসেপ্টায় শুভেচ্ছা সফরে এসে তিনি বলেন, দুই দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ম্যাচ মেকিং করা গেলে সুফল আসবে। ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, বৈশ্বিক প্রতিযোগিতা ও নেতিবাচক মনোভাব থাকলেও থাইল্যান্ডে বাণিজ্য সম্প্রসারণে আশাবাদী তিনি। পান্থ রহমানের রিপোর্ট। মান ও দাম বিবেচনায় বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা বাড়ছে বাংলাদেশে তৈরি ঔষধ ও ভ্যাকসিনের। বৈশ্বিক বাজারে যার বড় অংশে আছে ইনসেপ্টার নাম। দুপুরে ইনসেপ্টার প্রধান কার্যালয় পরিদর্শনে এলে রাষ্ট্রদূতকে ঔষধ শিল্পের গবেষণা, উৎপাদন ও বাজারজাত করার বিষয়গুলো বর্ণনা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। ওষুধের এক্সপোর্ট বাড়াতে হলে থাইল্যান্ড আমাদের জন্য একটা ভালো দেশ, যেখানে আমাদের এক্সপোর্ট অনেক বাড়তে পারে। কিন্তু সেখানে অনেক ধরনের ব্যারিয়ার রয়েছে, এমনকি আমাদের দেশের থেকে প্রোডাক্ট নেওয়ার ব্যাপারেও তাদের একটা প্রচ্ছন্ন অনীহা কাজ করে। তো আমাদেরকে বুঝাতে হবে ওনাদেরকে যে আমাদের দেশের প্রোডাক্ট ইউরোপ আমেরিকার প্রোডাক্টের সঙ্গে কোনো পার্থক্য নাই। সেই কাজগুলি আমরা শুরু করব এবং আশা করি আস্তে আস্তে ওনারাও ওনাদের গভর্নমেন্টকে এই ফিডব্যাকগুলি দিবেন। ইনসেপ্টার গবেষণা সুবিধা, পণ্য তালিকা এবং প্রস্তাবনাগুলো নিয়ে বিস্তারিত জানতে চান রাষ্ট্রদূত। Quality of Bangladeshi pharmacy and medicines already currently by the standard, international standard that you will... বাংলাদেশের ওষুধের মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। থাইল্যান্ডও ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তারপরও দুই দেশের মধ্যে সমঝোতার সুযোগ রয়েছে, বিশেষ করে গবেষণা ও যৌথ উৎপাদনের। বাংলাদেশে যেহেতু উৎপাদন খরচ কম এবং তারা মানসম্মত ওষুধ উৎপাদন করে, ফলে যৌথ উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আমরাও সম্ভাব্যতা যাচাই করছি। কারখানায় গিয়ে ইনসেপ্টার গবেষণা ও উৎপাদন প্রক্রিয়া দেখার আমন্ত্রণ জানানো হয় রাষ্ট্রদূতকে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
দেশের শিল্পী ও ব্যান্ড মিউজিককে উৎসাহিত করতে বগুড়ার মোমো ইন হোটেল পার্কে হয়ে গেল উপমহাদেশের সবচেয়ে বড় সম্মাননা TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025। TMSS এর পৃষ্ঠপোষকতা ও SR গ্রুপের সহযোগিতায় আয়োজিত এবারের মিউজিক অ্যাওয়ার্ডসের আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন কিংবদন্তি শিল্পী কনক চাপা। বিশেষ সম্মাননায় ভূষিত হলেন বরেণ্য লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়া। আরও 18টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের দেয়া হয় পুরস্কার। হাবিবুর রহমানের ক্যামেরায় রোকসানা আমিনের রিপোর্ট। দেশ বিদেশ ঘুরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার 5 তারকা হোটেল মোমো ইনে জমকালো আয়োজনে নবীন প্রবীণের মিলনমেলায় অনুষ্ঠিত হল TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর 20তম আসর। মঙ্গলবার বিকেলে তথ্যমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। দেশের গান গেয়ে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এমন আয়োজনের জন্য চ্যানেল আইকে সাধুবাদ জানান তিনি। চ্যানেল আই একমাত্র প্রতিষ্ঠান যে এই ক্ষেত্রের গুরুত্বকে সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং সকলকে লাগাতারভাবে তারা পৃষ্ঠপোষকতা দিয়ে চলছেন। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের যে ধরনের প্রতিভাবান তারকাদের মধ্যে আমি আজকে উপস্থিত থাকতে পেরেছি। আমি অত্যন্ত গর্বিত। চ্যানেল আই সহ যে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের সঙ্গীত সহ যে কোনো ধরনের সৃষ্টিশীল জগতে উদ্যোগ গ্রহণ করবে, সরকার তার সকল শক্তি সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়াবে। মানুষ মানুষকে কেন চিনলা না। 20তম TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে বগুড়াবাসীকে স্বাগত জানান আয়োজকরা। তিনটা চ্যানেল আই এখানে আসছেন, আমরা অনেক উদ্বেলিত, উৎসাহিত, আনন্দিত। আর এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড নামক একটা আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাওয়ার্ড, সেটা বগুড়ার মতো জায়গাতে করায় আমরা খুবই আনন্দিত। এই অনুষ্ঠানে যারা অংশ নিচ্ছেন সেখানে বাংলাদেশের খ্যাতনামা শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, তারপর রফিকুল আলম, খুরশিদ আলম, তাদের মতো অনেক শিল্পী যে অংশ নিচ্ছেন, যাদেরকে আমরা বলি চ্যানেল আই পরিবারের সদস্য। তার বাইরেও আজকের অনুষ্ঠানের প্রায় 80% শিল্পী চ্যানেল আইয়ের যে রিয়েলিটি শো হয় খুদে গানরাজ কিংবা সেরা কণ্ঠ, সেই প্রতিযোগিতায় আসা শিল্পী। এটা একটা অনেক বড় সাফল্য। উচ্চারণ বলে একটা ব্যান্ড ছিল আজম খানের, সেই ব্যান্ডটা হারিয়ে যাচ্ছিল। তাদের সদস্যদের খুঁজে বের করে তাদেরকে নিয়ে নতুনভাবে চ্যানেল আই আপনাদের সামনে উপস্থিত হতে পারে, সেই প্রচেষ্টার যাত্রা শুরু। আগামীতেও সঙ্গীতের এই আয়োজনে সম্পৃক্ত থাকার ঘোষণা TMSS এর। যে উত্তরাধিকার এই বাংলাদেশে নজরুল, রবীন্দ্রনাথ থেকে শুরু করে আব্বাস উদ্দিন, আব্দুল আলিমের হাত ধরে খন্দকার ফারুক আহমেদ, খুরশিদ আলম, আঞ্জুমান আরা কিংবা সাবিনা ইয়াসমিন অথবা রুনা লায়লার মাধ্যমে সঞ্চারিত হয়েছে। আমরা চাইব সেই উত্তরাধিকারের ফলগধারা নতুন কুড়িটিকে পরিপূর্ণভাবে পল্লবিত করবে। এই পল্লবিত শাখা পরবর্তী পর্যায়ে আমাদের জনজীবনে, আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে এমন একটা নবযাত্রার জায়গায় নিয়ে যাবে যেখানে অপসংস্কৃতি অপসৃত হবে এবং প্রকৃতপক্ষে আমরা আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারকে খুঁজে পাবো। চ্যানেল আই এই ধরনের একটি কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে আমাদের শিল্পীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন, এটা নিশ্চয় প্রশংসার দাবিদার। আমরা জানি শিল্পীরা পুরস্কারের জন্য কাজ করে না, কিন্তু তারপরেও যে কোনো পুরস্কার শিল্পীদেরকে উৎসাহী করে তোলে, নতুন সৃষ্টি করতে তাদের উদ্যমী করে তোলে। মিউজিক অ্যাওয়ার্ডসকে আরও আলোকিত করেন উপমহাদেশের কিংবদন্তি বরেণ্য দুই শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। সঙ্গীত
সঙ্গীতের উৎকর্ষতা সাধন ও পৃষ্ঠপোষকতা দিতে টিএমএসএস ও চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞতা জানান বিশিষ্টজনেরা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আজকে 20তম অনুষ্ঠান। এটা আমার সাথে সম্পৃক্ততা প্রায় 16 বছরের। চ্যানেল আই শিখিয়েছে আমাকে স্বপ্ন দেখাতে, এবং এই মিউজিক অ্যাওয়ার্ডটাকে আমরা শুধু ঘরের মধ্যে রাখিনি, ঘর থেকে বার করে এনেছি এবং তারপরে বিভিন্ন জেলাতে বিভিন্ন ঐতিহাসিক স্থানে আমরা এটা স্থাপন করে এটা নিয়ে যাই। বুড়ি হলাম কোন কারণে স্রষ্টার কাছে এ আক্ষেপ, কিন্তু আমার প্রাণপ্রিয় সিঙ্গার উনি যে তরুণী এবং তারুণ্য ওনার মনে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দেশ বিদেশের কোটি কোটি দর্শকের জন্য 24শে এপ্রিল দুপুর 2টার সংবাদের পর টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর মূল উৎসব প্রচারিত হবে চ্যানেল আই এর পর্দায়। বগুড়ার মোমো ইন থেকে রোকসানা আমিন, চ্যানেল আই। বগুড়ার 5 তারকা হোটেল ও রিসোর্ট মোমো ইনে টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর আসরে প্রখ্যাত সঙ্গীত শিল্পী কনক চাঁপাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে। বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়া। 18টি ক্যাটাগরিতে গুণীদের দেয়া হয়েছে পুরস্কার। আয়োজকদের আশা, এমন অনুষ্ঠান নতুন সৃষ্টিকে উদ্যমী করে তুলবে। বগুড়া থেকে আলী আসগার ও হাবিবুর রহমানের ক্যামেরায় মিথিলা নাজরিনের রিপোর্ট। সোনার কাঠি রূপোর কাঠি তোমার হাতে দিলাম। বগুড়ার মমইনে দক্ষিণ এশিয়ার সঙ্গীতের সবচেয়ে বড় আয়োজন টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের জমজমাট অনুষ্ঠান। এবারের ঐতিহাসিক আয়োজনে নবীন প্রবীণের মিলন মেলায় আজীবন সম্মাননায় ভূষিত হন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কনক চাঁপা। দীর্ঘ 4 দশকে সঙ্গীত জীবনে 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন কনক চাঁপা। এছাড়াও অর্জন করেছেন বাসুচাষ পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার এবং অনন্যা শীর্ষ 10 সম্মাননা। সুরকণ্ঠী কনক চাঁপাকে 20তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এ প্রদান করা হচ্ছে আজীবন সম্মাননা। অভিনন্দন কনক চাঁপা। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব মঞ্চে এসে বিশিষ্টজনের হাত থেকে আপনার এই আজীবন সম্মাননা গ্রহণ করার জন্য। আমার সব সময় মনে হয় যে আমার বয়স কেবল 26। একজন শিল্পীর কণ্ঠ কখনোই 26 পেরোয় না, পেরোতে চায় না, পেরোনো উচিত না। তো সেই দিক থেকে আমি সবসময় নিজেকে তরুণ মনে করি। বিশেষ সম্মাননা দেওয়া হয় গুণী শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে। এই বগুড়াতে এই প্রথম দেখলাম যে এত লোকজন, তার ভিতরে এই চ্যানেল আইটি এত আয়োজন করছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। এবারে জমকালো আয়োজনে 18 ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন আধুনিক গানে শ্রেষ্ঠ লিজা। ইউটিউব থেকে কমপক্ষে 1 লক্ষ ভিউ এবং 1,500 লাইক প্রাপ্ত আধুনিক গানে শ্রেষ্ঠ অ্যাঞ্জেল নূর। শ্রেষ্ঠ সুরকার আধুনিক গানে বাপ্পা মজুমদার। শ্রেষ্ঠ গীতিকার আধুনিক গানে তারেক আনন্দ ও শাহনাজ কাজী। রবীন্দ্রসঙ্গীতে শ্রেষ্ঠ স্বাতী সরকার। শ্রেষ্ঠ ব্যান্ড মেট্রিক্যাল। শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সেতু চৌধুরী। দ্বৈত সঙ্গীতে শ্রেষ্ঠ শিল্পী ইমরান ও সিথি সাহা। লোকসঙ্গীতে শ্রেষ্ঠ হয়েছেন শিল্পী বিউটি। ইউটিউবে 1 লক্ষ বার ভিউ এবং 1,500 লাইক প্রাপ্ত লোকসঙ্গীতে শরীফ উদ্দিন দেওয়ান সাগর। শ্রেষ্ঠ ছায়াছবির গানে আতিয়া আনিসা। ইউটিউবে কমপক্ষে 1 লক্ষ বার ভিউ এবং 1,500 লাইক প্রাপ্ত ছায়াছবির গানে দিলশাদ নাহার কণা। শ্রেষ্ঠ সুরকার ছায়াছবির গানে শওকত আলী ইমন। ছায়াছবির গানে শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন রোহিত সাধুখা। শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা তানভীর তারেক। নজরুল সঙ্গীতে শ্রেষ্ঠ হয়েছেন শিল্পী শহীদ কবির পলাশ। নবাগত শিল্পী ক্যাটাগরিতে সভ্যতা এবং অডিও কোম্পানি বেঙ্গল মিউজিক শ্রেষ্ঠ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন। এমন অনুষ্ঠান নতুন সৃষ্টিকে উদ্যমী করে তুলবে বলে আশা প্রকাশ করেন আয়োজনের কর্ণধাররা। চ্যানেল আই বগুড়াতে এসছে শান্তির বার্তা নিয়ে। এখানে সুরের মূর্ছনায় সবাইকে একটু শান্তি দেওয়ার জন্য। আমার মনে হয় এর থেকে বড় কিছু আর নাই। যদি আমরা এইভাবে
চারিদিকে সুরের মূর্ছনায় সবার হৃদয়কে জয় করতে পারি। এই অনুষ্ঠানটি আমি বলবো একটা অন্য ধরনের মাইল ফলক, কারণ চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড যেটা সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে হয়েছে, পাশাপাশি দেশের বাইরেও হয়েছে, সবসময় একটি লক্ষ্য, সেই লক্ষ্যটি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে সারা বিশ্বে এবং বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। সাংস্কৃতিক অঙ্গনটাকে আর একটু প্রচার ঘটানোর জন্য আমরা 20 বছর থেকে এই অনুষ্ঠানটা করছি, চালিয়ে যাচ্ছি দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায়। ভবিষ্যতে এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, বগুড়া। নিউ ইয়র্ক স্টেটের রাজধানী শহর আলবেনিতে বাড়ির আঙিনায় সমৃদ্ধ কৃষি খামার গড়েছেন কমিউনিটি সংগঠক জাহাঙ্গীর সরকার দম্পতি। গ্রীষ্ম মৌসুম জুড়ে হরেক রকম দেশি শাকসবজি আবাদের মাধ্যমে কৃষি সংস্কৃতি অনুশীলন করে চলেছেন তারা। শাইখ সিরাজের রিপোর্ট। আলবানি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ওয়াশিংটন এভিনিউর সঙ্গে যুক্ত হোমস্টেজ এভিনিউর জাহাঙ্গীর সরকারের বাড়ি। শুভ্র বাড়িটির 3 দিকেই অসাধারণ সবুজের আয়োজন। 6-7 আইটেম আছে, মরিচ, পুঁই শাক আছে, লেবু আছে, ভেন্ডি আছে, করলা আছে, কইডা আছে, চুই পাতা আছে, পাট শাক আছে, সব শাক আছে, এমন কোনো শাক নাই আমার এখানে নাই। জাংলা বা মাচায় বনট সবুজের ছাউনি, ফাঁকে ফাঁকে গোলাকার ও লম্বাকৃতির কচি কচি লাউ ঝুলছে। এখানেও কিছুক্ষণ দাঁড়ালে যেন আকস্মাত চলে যেতে হয় বাংলাদেশের কোনো কৃষকের বাড়ির আঙিনায়। আপনার নেইবার যারা আছে তাদের কি এরকম ব্যাকইয়ার্ড গার্ডেনিং আছে? আপনারটা দেখে অনুপ্রাণিত হচ্ছে। মোস্ট অফ দ্য পিপল হোয়াইট পিপল বসবাস করে আলবানি ইউনিভার্সিটির পাশেই থাকি। যত মানুষের দিকে হাঁটতে যায় অথবা গাড়ি থামাই আমার গার্ডিয়ান দেখা যায় এবং আচ্ছা এইটাতে আরো বেশি প্রাউড ফিল করি, মানে সবাই দেখে এগুলো প্রশ্ন করে তোমার এটা কিভাবে করছো। আই ফিল তারা এনজয় করে খুব, না? হ্যাঁ, তারা খুব এনজয় করে। কোনো জায়গা এখানে খালি নেই। একদিকে পরিপক্ক ফসল, আরেকদিকে নতুন করে ফসল উৎপাদনের আয়োজন। জলবায়ু পরিবর্তন ইস্যুটা এরকম সমস্যায় পড়ছেন যে গত বছর যে জিনিসটা পেয়েছিলেন এবার সেটা ভালো হয়নি, বা অধিক বৃষ্টিপাত বা বেশি খরা? না, আমাদের এখানে তেমন সমস্যা নাই। একমাত্র সমস্যা হলো উইন্টারে যখন ঠান্ডা হয়ে যায়, বেশি আইস বরফ পড়ে, তখন একটু প্রবলেম। আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম হয় না। এখানে পরিচর্যা করলে ভালো ফলন হয়। জাহাঙ্গীর সরকার বলছেন, পারিবারিক প্রয়োজন মেটানো নয় শুধু, বাড়ির আঙিনায় এক টুকরো সবুজ বাংলাদেশ রচনার জন্যই সব ধরনের ফল ফসল চাষের স্বপ্ন রাখেন তারা। শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বিকেল 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ভারতের মণিপুরে আবারও জাতিগত সংঘাতে শিশু সহ 4 জন নিহত, সাময়িকভাবে বন্ধ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ 12ই মে। নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ তারিখ 21 এপ্রিল, মনোনয়নপত্র বাছাই 22 ও 23 এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে 26 এপ্রিল। আপিল নিষ্পত্তি 27 ও 28 এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ 30 এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 21 এপ্রিল, এটা মঙ্গলবার। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য 22 এবং 23 তারিখ এটা আপনার সময় দিয়েছেন, আমাদের এখানেই এটা হবে। আপিল আবেদন 26 তারিখ, এটা রোববার। আপিল নিষ্পত্তি 27-28 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে আপনার 29 এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল, আর ভোট গ্রহণ হবে 12ই মে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
আগামী 10 এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের 44তম সম্মেলন। চিন্তাশীল প্রাবন্ধিক অধ্যাপক সিরাজুল ইসলাম উৎসব উদ্বোধন করবেন। 2 দিনব্যাপী উৎসব সাজানো হয়েছে গুণীজনের সুবচন, গীতি আলেখ্য, আবৃত্তি, সেমিনার, নৃত্য ও গান দিয়ে। এবারের আয়োজনে গুণী অধ্যাপক সৈয়দ আকরাম হোসেনকে রবীন্দ্র পদক দিয়ে সম্মাননা জানানো হবে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাগত শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক অংশ নেবেন। ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। সংগঠনের সভাপতি মফিদুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক লিলি ইসলাম। 2 দিনের বার্ষিক অধিবেশনে সহায়তা দিচ্ছে চ্যানেল আই, ছায়ানট, পূবালী ব্যাংক, কাজী ফার্মস সহ কয়েকটি প্রতিষ্ঠান। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতায় 2 শিশুসহ 4 জন নিহত হয়েছে। সহিংস এলাকাগুলোতে ইন্টারনেট সেবা আংশিকভাবে বন্ধ করে দেয়া হয়। কুকি গোষ্ঠীর হামলায় মেইতেই সম্প্রদায়ের 2 শিশু নিহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেনারা গুলি চালালে আরও 2 জন নিহত হয়। মণিপুরে গত কয়েক বছর ধরেই মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এবার জানাবো কৃষি সংবাদ। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাবে সারা দেশে বোরো আবাদে সেচ ও ডিজেল প্রাপ্যতা নিয়ে উদ্বিগ্ন কৃষক। তবে কুষ্টিয়া সহ 3 জেলায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতাভুক্ত কৃষক অনেকটা স্বস্তিতে রয়েছেন। সেখানে কম খরচে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা পাচ্ছেন লক্ষাধিক কৃষক। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। নতুন বছরকে বরণ ও পুরনো বছরকে বিদায় দিতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদে শুরু হয়েছে বৈশাখী উৎসবের আমেজ। এর আগে এই উৎসবকে বৈশাখী বলা হলেও এবার তা পালন করা হচ্ছে বিজু, বৈশু, সাংগ্রাই সহ ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসবের নামে, যেখানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তুলে ধরছেন নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আকিজ হাউসে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড AFBL এর জনপ্রিয় ব্র্যান্ড ক্লেমন নতুন রূপে ক্লিয়ারলি বাংলাদেশে ক্যাম্পেইন লঞ্চ করেছে। উদ্বোধন করেন AFBL এর চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জহুরুল আলম। আয়োজকরা জানান এই ইভেন্টে দেশের গৌরবময় ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এখন থেকে ক্লেমন বোতলের QR কোড স্ক্যান করে দর্শকরা ডিজিটাল প্ল্যাটফর্মে পুরো বাংলাদেশ এক্সপ্লোর করতে পারবেন। ক্লেমন বিশ্বাস করে এই ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির গৌরব দেশের প্রতিটি মানুষের হৃদয়ে অনুভূত হবে। চট্টগ্রামে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সংবাদ সম্মেলন হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSCর ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালিক জানিয়েছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2024-2025 অর্থ বছরে প্রায় 800 কোটি টাকা আয়ের বিপরীতে 306 কোটি টাকা নিট মুনাফা করেছে, যা BSCর 54 বছরের ইতিহাসে সর্বোচ্চ। BSCর বহরে এখন জাহাজ রয়েছে 7টি। সংবাদ সম্মেলনে BSCর পরিচালকগণ উপস্থিত ছিলেন। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর জানিয়ে ফিরব সামষ্টিক অর্থনীতি নিয়ে সরকারকে সাবধানী হতে বিশ্বব্যাংকের পরামর্শ। 35 বছরে প্রথমবার প্রবৃদ্ধির অধোগতির পূর্বাভাস। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
সামষ্টিক অর্থনীতি নিয়ে সামনের দিনে সরকারকে সাবধানী হতে পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। বিশেষ করে প্রবাস আয় বাদে রপ্তানি, রাজস্ব আয়, বিনিয়োগ, কর্মসংস্থান সবখানে বেহাল দশা। তারপরও মধ্যপ্রাচ্য যুদ্ধ সব মিলে সরকারের জন্য চরম সংকটময় সময় বলছে বহুজাতিক সংস্থাটি। ঢাকা অফিসে বাংলাদেশের উন্নয়নের হালনাগাদ তথ্য জানাতে সংবাদ সম্মেলন করে বিশ্বব্যাংক। ৩৫ বছরের মধ্যে প্রথমবার প্রবৃদ্ধিরও অধোগতির পূর্বাভাস দিচ্ছে তারা। চলতি বছর শেষ পর্যন্ত প্রবৃদ্ধি ৩.৯% হবে বলে অনুমান সংস্থাটির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ধ্রুব শর্মা এবং বেসরকারি খাত বিশেষজ্ঞ মাগুই দিয়া। স্বাগত বক্তব্যে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর পেম বলেন, রাজনৈতিক সরকার আশায় বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান হবে, তবে এটা রাতারাতি আশা করা ঠিক হবে না। Foreign exchange reserve and buffers, tight fiscal and monetary condition, and a fragile banking sector, the capacity to absorb such shock is limited, as well as the capacity to reduce the impact on people, in particular the most vulnerable. The growth is the lowest in 35 years. So every year, even if growth is low, you're still growing a little bit. What's unusual about the previous fiscal year is growth actually contracted. And there's a whole host of reasons for that, including at that time when you were in fiscal year 25, you did have a lot of political uncertainty. We weren't sure about a year ago when elections would be held. There was also decisions being made by the business community about holding back investments because you also did not have policy certainty. দেশে প্রথমবারের মতো দুর্বৃত্তরা টার্গেট কিলিংয়ের জন্য পেন গান ব্যবহার করেছে, এমনটি জানিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীর তাঁতীবাজারে এক ব্যক্তিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পেন গান জব্দ ও 2 জনকে গ্রেফতার করেছে সংস্থাটি। অভিনব এই অস্ত্র কিভাবে দেশে প্রবেশ করেছে এবং এর কার্যকারিতা ও ব্যাপ্তি নিয়ে তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বিদেশি অনেক সিনেমায় দেখা যায় পেন গানের মতো অভিনব সব অস্ত্রের। অনলাইন ঘেটে দেখা যায় হাই প্রোফাইল টার্গেট কিলার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্টরা এ ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। গত ৩রা এপ্রিল সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে রাসেল নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় ব্যবহার করা হয়েছে তেমনি অভিনব এক অস্ত্র, পেন পিস্তল। দেখতে সাধারণ কলম মনে হলেও এটি আসলে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র। কথা কাটাকাটির জেরে রাসেলকে গুলি করা হয়। তারপর নিজেরাই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে নিয়ে যায়। গুলিবিদ্ধ রাসেল জানান, কারা তাকে হত্যার চেষ্টা করেছিল। রিপনে ডাইকা নিছে আমারে, সাইমনের বাসার এনে ঠেকায় গুলি করছে সাইমন। লায়ন্স ক্লাবের কবির ভাইয়ের একটা লোক ছিল, কালু নাম, কলমের মতো একটা নিপ ছিল, বাইর করে ঠেকায় গুলি করছে। ঘটনার তদন্তে নেমে নতুন এই অস্ত্রের সন্ধান পান গোয়েন্দারা। ঘটনায় সংশ্লিষ্ট মোহাম্মদ সাইমন এবং সোহেল আহমেদ ওরফে কাল্লুকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা কাল্লুর কাছ থেকে উদ্ধার করে কলমের মতো দেখতে এই আগ্নেয়াস্ত্র, সাথে .22 বোরের গুলির খোসাও উদ্ধার করা হয়। যে অস্ত্রটি সম্পূর্ণরূপে একটি স্বতন্ত্র অস্ত্র, মানে ইউনিক অস্ত্র। এই ধরনের অস্ত্র এর আগে অপরাধীরা অপরাধ কার্যক্রমে ব্যবহার করেছে মর্মে আমাদের কাছে আগে এ ধরনের তথ্য ছিল না। এটি আমরা এবং এ ধরনের কোনো মামলা আমরা এর আগে পাইনি। এটার কার্যকারিতা কতটুকু এবং এটা কতটুকু ডিস্টেন্স থেকে করলে কিভাবে কি হয়, এটার যে বোর, ব্যারেল, বিভিন্ন যে এক্সপ্লেনেশন আছে, প্রত্যেকটি জিনিস সম্পর্কে আমরা ফরেনসিক বিশেষজ্ঞ মতামতের জন্য আমরা প্রেরণ করব। দেশে পেন গানের ব্যবহার নিয়ে নিবিড় তদন্ত চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। কলম সদৃশ একটা অস্ত্র, তাই এটির সোর্স আমরা ফাইন্ড আউট করা এবং এটার ইলিগাল ট্রেডের সাথে কাদের সংশ্লিষ্টতা আছে এবং কোথা থেকে কিভাবে কোন রুটে আসে, প্রত্যেকটি বিষয়ের উপরে আমরা অধিকভাবে তদন্তের মনোনিবেশ করেছি। ৮০,০০০ টাকায় এই পেন পিস্তল কেনেন অভিযুক্তরা। এর সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। অবৈধ প্রক্রিয়ায় সাব রেজিস্ট্রারদের বদলির মাধ্যমে শত কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী মাসুমের বিরুদ্ধে দুদকে আবেদন করা হয়েছে। এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন। এতে ৮ মাসে সাব রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন শত কোটি শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন সংযুক্ত করে জমা দেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় সাব রেজিস্ট্রারদের মধ্যে অন্তত 282 জনকে বদলি করা হয়। তাদের মধ্যে প্রায় 200 জনের কাছ থেকে গড়ে 50 থেকে 60 লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ আছে। এমন অভিযোগ পাওয়ার পর আইন মন্ত্রণালয় একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করলেও তার আগেই অধিকাংশ অনিয়ম সংঘটিত হয় এবং পরবর্তীতে আর কোনো বদলির আদেশ দেয়া হয়নি। আসিফ নজরুল সাহেব এই দুর্নীতির সাথে যুক্ত নয়, কিন্তু যেহেতু পত্রিকায় লিড নিউজ হয়েছে, আমার এই আজকে আবেদনের ভিত্তি হলো এই পত্রিকার লিড নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, লিড নিউজ। এই লিড নিউজে যেহেতু তার নাম আসছে, আমি আশা করব উনি একজন শিক্ষক মানুষ, উনি এই অনুসন্ধান ফেস করে উনি জাতির সামনে দেখাবেন উনি কোনো দুর্নীতি করেননি। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। দায়িত্ব পাওয়ার 24 ঘন্টার মধ্যে অ্যাডহক কমিটির আনুষ্ঠানিক সভায় বিসিবি সভাপতি তামিম দেশ বিদেশ থেকে পাচ্ছেন অভিনন্দন বার্তা। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। দায়িত্ব পাওয়ার 24 ঘন্টার মধ্যে সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবগঠিত অ্যাডহক কমিটি মিরপুরের হোম অফ ক্রিকেটে আনুষ্ঠানিক সভা করেছে। অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় দেশ বিদেশ থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন তামিম ইকবাল। বিসিবি প্রধানের দায়িত্ব পাওয়া তামিমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে তার সাফল্য কামনা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। জাতীয় দলের সাবেক ওপেনিং সঙ্গী ইমরুল কায়েস তামিমকে অভিনন্দন জানিয়ে চাটুকার থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে কোচিং পেশায় নিয়োজিত জাতীয় দলে তামিমের সাবেক টিমমেট ও চট্টগ্রামের ছেলে আফতাব এক ভিডিও বার্তায় ব্যঙ্গ করে বলেছেন, বাংলাদেশের ক্রিকেটে সার্কাস চলছে, যা টিকিট কেটে দেখেও দর্শকেরা মজা পাবেন। বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজধানীতে শুরু হয়েছে 28তম আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতা। সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং কমপ্লেক্সে প্রতিযোগিতা উদ্বোধন করেন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা .22 বোর রাইফেল ওপেন সাইট, এয়ার রাইফেল ওপেন সাইট ও এয়ার পিস্তল ইভেন্টে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম। 3 দিনব্যাপী আয়োজনে শুটিং ক্লাবের 112 জন পুরুষ ও 63 জন নারী অ্যাথলেট, 35 জন ক্লাব কর্মকর্তা এবং প্রতিযোগিতা পরিচালনা কর্মকর্তা সহ 245 জন অংশ নিচ্ছেন। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসলামাবাদে আলোচনা শুক্রবার। ওই দিনই খুলে দেয়া হতে পারে হরমুজ প্রণালী। জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা দায় নির্ধারণ ও সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন সহ 13টি বিল জাতীয় সংসদে পাস। হামের টিকার সংকট নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। বিসিবির দায়িত্ব নিয়ে ঘরোয়া ক্রিকেটের সব খেলোয়াড়ের বেতন ও ম্যাচ ফি বাড়ালেন তামিম ইকবাল। সম্মিলিতভাবে পরিচালিত হবে ক্রিকেট অপারেশনস। এবং TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের বর্ণিল আসর বগুড়ার মম ইনে আজীবন সম্মাননায় ভূষিত কনক চাপা আর কাঙালিনী সুফিয়াকে বিশেষ সম্মাননা। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।